ভালো লেগেছিল? আচ্ছা, আমাদের অনুষ্ঠানগুলোতে সাধারণত শিক্ষার্থীদের যে পরিবেশনা থাকে প্রত্যেকটাই অনেক আকর্ষণীয় থাকে, কিন্তু তাদের মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে গত বছরের রম্য বিতর্ক। আচ্ছা, তার আগের বছরের কোন প্রোগ্রামটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? আগের বছরে আমার দুটো প্রোগ্রাম ভালো লেগেছিল। প্রথমটা হচ্ছে রম্য বিতর্ক এবং দ্বিতীয়টা হচ্ছে একটা দেশাত্মবোধক প্রযোজনা। আচ্ছা, প্রিয় উপস্থিতি, ইবরেসিরা কালচারাল প্রোগ্রামের একটি সিগনেচার প্রোগ্রাম হচ্ছে রম্য বিতর্ক। এবারে উপস্থাপিত হতে যাচ্ছে রম্য বিতর্ক, তবে টকশোর আদলে। এবারে আপনারা উপভোগ করবেন রম্য টকশো। আসছে রম্য টকশোটি। বোতল 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 অসময় টিভি আসি তো একদম আহা সময়ের কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যালো, হ্যালো, নব আনন্দে জাগো আজ এই নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শীতের শেষে বসন্তের আজকের এই সুন্দর বিকেলে আপনাদের সবাইকে আমাদের রম্য টকশো দেখার জন্য স্বাগতম। আমাদের এই রঙ্গে ভরা বঙ্গে রঙ্গ করা মানুষের অভাব নেই। আপনাদের আজ আনন্দ দেওয়ার জন্য তেমনই কিছু রঙ্গে ভরা বাঙালিকে নিয়ে হাজির হয়েছি। চলুন আমাদের আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে রয়েছেন ভাইরাল ডাক্তার ডক্টর মুনিয়া। তার বামে রয়েছেন নবীন লেখিকা। তার বামে রয়েছেন পলাতক লীগের একজন সদস্য। আমার পাশে রয়েছেন প্রাক্তন সাংসদ। সর্বডানে রয়েছেন স্মার্ট কাজের বুয়া। সম্মানিত সুধী, তাহলে চলুন আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করি। প্রথমেই আহ্বান জানাচ্ছি ভুয়া ডাক্তার হিসেবে ভাইরাল হওয়া জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় ডাক্তার ধুনিয়াকে। শুনুন, আমি কিন্তু প্রথমেই বলতেছি, আমি কিন্তু কোনো ভুয়া ডক্টর নই, আমি কিন্তু একজন রিয়েল ডক্টর। আমি যদি ভুয়া ডক্টরই হতাম, কেন আমি ঢাকা মেডিকেলে পেশেন্ট দেখতাম? এসব কি বলছেন আপনি? সম্মানিত অতিথি, আপনি এর আগেও বলেছেন যে আপনি ভুয়া ডাক্তার নন, আপনি রিয়েল ডাক্তার। কিন্তু দর্শকদের এই কথায় তো মন ভিজবে না, তাদের মনে তো বেশ কিছু প্রশ্ন রয়েছে নিশ্চয়ই। তো আপনি সেগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি পড়াশোনা করেছেন কোথা থেকে? আমি তো এমবিবিএস এর উপর ডিপ্লোমা করেছি। এমবিবিএস এর উপর ডিপ্লোমা, ভেরি ইন্টারেস্টিং। তো এই ডিপ্লোমা করার সময় আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছেন? ধুর, এসব আবার এখানে সে বলতে হবে নাকি? জানেন না, বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, কিভাবে রোগী দেখতে হয়, কিভাবে সার্জারি করতে হয় এবং কিভাবে ওষুধ লিখতে হয়, এইসবই। বাহ বাহ বাহ, মেডিকেলে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফান্ডামেন্টাল সাবজেক্টগুলোই পড়েননি? ধুর, আপনি হয়তো জানেনই না, সব মেডিকেলে কিন্তু এক এক সাবজেক্ট পড়ানো হয় না, এক এক মেডিকেলের সিস্টেম কিন্তু এক এক রকম। সম্মানিত সুধী, উনি বললেন যে এক এক মেডিকেলের পড়াশোনার সিস্টেম এক এক রকম। আমার মনে হয় ওনাকে পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী বানানো যায় কিনা ভেবে দেখা যেতে পারে।
তো আপনি ওটি করাইতে পারেন? অবশ্যই, আমি তো ওটির ফ্যাশন ফেলে রেখে এসেছি। আচ্ছা, তাহলে ওটির ফুল মিনিংটা বলেন তো। হ্যাঁ হ্যাঁ বলছি। ওটি মিনি ইস্ট হচ্ছে আপনার ওটি করাইতে হবে, ওই যে সিজার হয় বাচ্চা হয় ওইটাই। আচ্ছা, চমৎকার ভাবে উনি ওটির মিনিং বুঝিয়ে দিলেন, যদিও আমি কিছুই বুঝিনি, কি যে বুঝিনি তাও বুঝিনি। আচ্ছা, আপনি কি আইসিইউ এর ফুল মিনিংটা বলতে পারবেন? অবশ্যই। আইসিইউ মানে হচ্ছে ধরেন একটা রোগীর ফেটের মধ্যে অক্সিজেন, ওই যে ধরেন একটা রোগী সুইসাইড করলো, অক্সিজেনটা কিন্তু তাকে বাঁচায় রাখে, অক্সিজেনটা তার জন্য লাইফ সাপোর্ট, ওইটাই আইসিইউ। পেটের মধ্যে অক্সিজেন কিনা আমি এত কিছু জানতে চাইনি, আইসিইউ এর ফুল ফর্মটা বলেন আমাকে। আসলে আমি তো গাইনি ডিপার্টমেন্টের, আইসিইউ আমার আন্ডারে না। আইসিইউ কি কারো আন্ডারে হয় বা কারো ডিপার্টমেন্ট হয়? আর আপনি বললেন যে আপনি গাইনি ডিপার্টমেন্টের, তাহলে গাইনি সাবজেক্ট কি পড়াশোনা করেছেন কোনোদিন? আশ্চর্য, এটা আবার বলা লাগে? গাইনি তো সার্জারিরই আন্ডারে। আচ্ছা, সম্মানিত সুধী, গাইনি নাকি সার্জারির আন্ডারে? তো আমার সামনে উপবিষ্ট সম্মানিত ডাক্তার এবং মেডিকেলের শিক্ষকগণ রয়েছে, এটা বিচারের ভার তাদের উপরই ছেড়ে দিলাম। আচ্ছা, আপনার সর্বশেষ প্রশ্ন, আপনি যে রোগীটার জন্য ভাইরাল হয়েছিলেন তার কি হয়েছিল? সেই পেশেন্টের আপনার ব্রেন হিস্টুমার হয়েছিল। ব্রেইন টিউমার? আরে না, হিস্টুমার। আপনি ডক্টর নাকি আমি ডক্টর? না না, আপনি ডাক্তার, কিন্তু ব্রেইন টিউমার বিষয়টা বুঝলাম না। ব্রেন হিস্টুমার হচ্ছে কি আপনার ব্রেনের মধ্যে চুলকানি। আচ্ছা, ব্রেইন টিউমার মানে ব্রেইনের মধ্যে চুলকানি। ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি কতটুকু রিয়াল ডাক্তার, আপনি বুঝতে পারেন। সম্মানিত সুধী, ভাইরাল ডাক্তারের কাছ থেকে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আপনারাই বিচার করুন তিনি আসলে সমাজের জন্য কতটুকু যোগ্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাই। মাশার মামা জিন্দাবাদ। এবারে যার বক্তব্য শুনবো তিনি হলেন একজন প্রাক্তন সাংসদ। আমরা বিভিন্ন সময় দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিগত সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে বা বিগত সরকার ভালো ছিল। তো আমরা সেই বিষয়ে তার কাছে জানবো, তাকে আহ্বান জানাচ্ছি। Fantasai, Mustafaই ফাসাই, ইসব যখন মন্ত্রী হইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা ফান্টাসাই, মুস্তাফাই ফাসাই। সম্মানিত অতিথি, আসলে গান গাওয়ার জন্য আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি, আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। এই আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা স্মরণ। সম্মানিত অতিথি, আমার মনে হয় আপনি সংসদের স্ক্রিপ্টটা নিয়ে চলে এসেছেন, তো রিডিং করতে হবে না, আপনি আমার প্রশ্নের উত্তর আপনার নিজের মতো করে দিন। আপনি বলছেন কি অবদান রেখেছেন, কি অবদান রাখেননি আমার প্রাণের নেত্রী। তিনি যে না খেয়ে না পড়ে মেট্রো বানালো চোখে পড়ে না, এই যে পদ্মা সেতু বানালো চোখে পড়ে না, এই যে মাথায় ঝুড়ি করে ফেরিওয়ালা যেমন মালা চুড়ি বিক্রি করে, আমরা তো মাথায় ঝুড়ি করে বিদ্যুৎ বিলিয়েছি, তাও কাস্টমার পাইনি, কারণ আমরা ঘরের কোণে কোণে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এগুলো উন্নয়ন নয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে আপনাদের অনেক অবদান ছিল, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন যে সংসদ তো একটা জাতির পবিত্র জায়গা হিসেবে বিবেচনা করা হয়, তো সেখানে আপনাদের মতো গায়ক গায়িকা কিভাবে গেল? মানে আপনাদের ধর্মীয় জ্ঞান কতটুকু বা শিক্ষাগত যোগ্যতা কতটুকু বলে মনে করেন? ছি 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 ছি, আজ কোথায় এসে পড়তে হলো? আমার নেত্রী থাকলে জীবনে এসব প্রশ্ন করার সাহস পেত এরা। বলছেন ধর্মীয় শিক্ষা, শুনুন তাহলে মাননীয় সভাপতি। কোরআন শরীফের বাংলা অর্থ থেকে শুরু করে এমন কোন তর্জমা নেই যে আমার পড়া নেই। শুধু তাই নয়, সিয়াসাত্তা হাদিস, তিরমিজি হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, কোনটা পড়িনি আমি, আমার নেত্রীও পড়তো। কিন্তু মাননীয় সভাপতি, এগুলো বলার জিনিস নয়, এগুলো আমল করার জিনিস। আমার নেত্রী সকালটা শুরু হতো ফজরের আজানের ধ্বনি শুনে। তিনি ফজরের ওয়াক্তে তাহাজ্জুদ পড়তেন, দেশের জন্য দোয়া করতেন, তিনি 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়তেন। শুধু তাই নয়, তার যদি কোনো নামাজ বাদ পড়তো এসব ওয়াক্তে সব পড়ে দিতেন। তাও বলছেন ধর্মীয় শিক্ষার কথা, সাহস কম নাই আপনার। আচ্ছা, সম্মানিত অতিথি, বুঝলাম যে আপনাদের নৈতিকতা ধর্মীয় জ্ঞান অনেক ভালো। তাহলে যে বিগত আপনার সরকারের আমলে দেখেছি আমরা কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাহলে এই সম্পর্কে কি বলবেন? তওবা তাকফিরুল্লাহ, এসব উল্টাপাল্টা কথা আমাদের নামে ছড়াবেন না। আমরা কোনো অর্থ পাচার করিনি, আমরা বিদেশে এগুলো রিজার্ভ রেখেছি, রিজার্ভ দেশের উন্নয়নে আবার আনতাম। আচ্ছা, আপনি কি শুরু করেছেন বলেন তো? আমাকে কি অপমান করার জন্য এখানে এনেছেন? আপনি আমাকে অপমান করতে পারেন না, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দূরে ছাড়া বক্তব্যই দেব না।
সম্মানিত সুধী, ওনার মাথা গরম হয়ে গেছে, ওনাকে আর প্রশ্ন না করি, বরং আমরা পরবর্তী অতিথির কাছে আমরা যাই। এবারে যিনি আসছেন তিনি একজন নবীন লেখিকা। বর্তমানে আমরা দেখেছি যে বাংলাদেশে আসলে লেখকের অভাব নেই, যিনি 2 লাইন লিখতে পারেন তিনি এই দেশে লেখিকা। তো আমরা এমন একজন নবীন লেখিকাকে আমন্ত্রণ জানিয়েছি, তাকে তার বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। তো সম্মানিত লেখিকা, আপনি তো আগে টিকটক করতেন, তো হঠাৎ করে আপনার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়োজন বোধ করলেন কেন? আপনি জানেন টিকটকে আমার ফলোয়ার কত? 1 মিলিয়ন। আমার মতো প্রতিভাবান টিকটকাররা যদি বই না লিখে দেশে জ্ঞানের আলো ছড়াবে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সব টিকটকারের বই লেখা উচিত জ্ঞানের আলো ছড়ানোর জন্য? না, সব টিকটকারের না, যাদের ফলোয়ার 1 মিলিয়নের বেশি, একটু কম বেশি, তারা লিখতে পারবে। সম্মানিত সুধী, উনি দাবি করলেন যে টিকটকে ফলোয়ার বেশি হলে বই লেখা উচিত। আচ্ছা, তো আপনি টিকটক ছেড়ে হঠাৎ বই লেখার প্রতি মন দিলেন কেন? মানে আপনি কার অনুপ্রেরণা এটা করলেন? আপনার সাহিত্যিক গুরুকে? আমার সাহিত্যিক গুরু রিপন ভিডিও বিডি। রিপন ভিডিও বিডি আবার কারো সাহিত্যিক গুরু হয় নাকি? আপনি বেশি বুঝেন মিয়া, এটাই বাস্তব। না, আমি বুঝি না, আপনি যেহেতু সাহিত্যিক আপনি ভালো বুঝবেন। আপনার কিছু প্রকাশিত বইয়ের নাম বলতে পারবেন? আমার লেখা তো অনেক আছে, গুণে শেষ করা যাবে না। তার মধ্যে আমার পছন্দের যেগুলো: নরম হাতের গরম ছোঁয়া, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, হেনা এখন কোথায়। তো লেখিকা, এই যে 21শে বইমেলা 2025-এ আপনার কোনো নতুন বই প্রকাশিত হয়েছে কি? হ্যাঁ, ক্লাসে ঘুমানোর 101 উপায়। আচ্ছা, খুবই চমৎকার। আমি শুনেছি যে আপনি কবিতাও লিখেন, তো আমাদের 2টা কবিতা আবৃত্তি করে দর্শককে শোনাইতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। কবর, কার কবর? দাদির কবর। কোনখানে? এইখানে। কে কাঁদে? দাদা কাঁদে। কত বছর? 30 বছর। আচ্ছা, আরেকটা শোনাইতে পারবেন? হ্যাঁ, আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, আমি সাপ, হাতি আমার বাপ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সম্মানিত লেখিকা, আপনি অনেক বড় সাহিত্যিক, আপনি বুঝতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই বলেন, উপস্থাপকের ধৈর্য অনেক। সম্মানিত সুধী, উপস্থাপকের ধৈর্য আমাদের পরবর্তী অতিথি হিসেবে যিনি আছেন তিনি এবং তার সঙ্গী সাথী সহ পলাতক লীগ নামে সর্বত্র পরিচিত, তাকে আহ্বান জানাচ্ছি। আহা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রথমেই স্মরণ করছি গণতন্ত্রের মৎস্যকন্যা ও মমতাময়ী মা শেখ হাসিনা আপাকে। শান্ত হন, শান্ত হন, আপনারা শান্ত হন। আজ আপা নেই বলে আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারলেন। এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? হ্যালো হ্যালো আপা, হ্যালো আপা, হ্যালো হ্যালো আপা, আপনি ভয় পাবেন না আপা, আমরা মাঠে আছি আপা, বুকে ভরসা রাখেন আপা। হ্যালো, থাকবে না, এই স্বাধীনতা থাকবে না আপা, কিন্তু ঢুকে পড়বে, বুঝছেন? ছাত্রলীগ ফিরে আসবে আরো ভয়ঙ্কর রূপে। এই যে পলাতক লীগের ভাই, আপনি বললেন যে এই স্বাধীনতা আমরা চাইনি, তাহলে কেমন স্বাধীনতা চেয়েছিলেন আপনারা? কেমন স্বাধীনতা মানে? এই যে 5ই আগস্টের পরে এত এত দাবি নিয়ে আন্দোলন, কই আমাদের সময় কেউ পারছে দাবি উঠাইতে? কি আপনারা কেউ পারছেন দাবি উঠাইতে? কেউ কথা বললে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিয়েছি, হাতে থাকলে ডান্ডা, জনগণ ঠান্ডা। আর এখন এত বাক স্বাধীনতা, এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? কি দিয়ে সোজা করতেন? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করতো? নাকি আপনার নেত্রীর আমলে পুলিশ আনসার আপনাদের বাধা দেয়নি? পুলিশ আনসার তারা তো আমাদেরই লোক, আমাদের কথাই উঠতো আর বসতো, উঠতো আর বসতো। পুলিশ আনসার আপনাদের কথায় উঠতে বসতো, তাহলে কি জুলাই গণ অভ্যুত্থানে এই গণহত্যার মূল কারিগর কি আপনারা? কিসের বিপ্লব? কোথায় বিপ্লব? সবে তো ছিল সন্ত্রাসী হামলা। তাহলে জুলাই বিপ্লবকে অস্বীকার করছেন? এইটারে আপনি বিপ্লব বলেন? বিপ্লব তো করেছিল পিতা মুজিব,
তিনি একা যুদ্ধ করে পুরো পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার যোগ্য কন্যার শাসনে থেকে আপনারা দেশে থাকতে পারছেন, খাইতে পারছেন, এটাই তো অনেক। রাজাকারের বাচ্চাদের কিসের এত অধিকার? শান্ত হন, শান্ত হন, শান্ত হন। মুরব্বী 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 একবার আপনার নেত্রী রাজাকার শব্দ বলে দেশ ছাড়া হয়েছে, আপনারাও নিষিদ্ধ হয়েছেন, আবার সেই রাজাকার শব্দ বলছেন। আপনি ভেবেছেন একটি অনির্বাচিত সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করায় আমরা দমে যাব? না, ছাত্রলীগের জন্ম রাজপথে, আমরা বারবার রাজপথে ফিরে আসি, তাই বলে আমাদের বেওয়ারিশ মনে করবেন না। আপনি বসুন, বসুন, আপনি আপনার বক্তব্য দেওয়া লাগবে না। আবার আসিব ফিরে এই জনগণের ভিড়ে, হয়তো ছাত্রলীগ নয়, আনসার, সিন্ডিকেট, পুলিশের বেশি। আরে আপনাকে বসতে বললাম, আপনি বসুন। সতর্ক থাকবেন, কারণ আমি এখনো আছি আপনাদেরই মাঝে। কি শেষে বসবিরও চায় না। ধুরো চাচা, কাদের নিয়ে টকশো করতে টকশোই করবো। বাইরে আপনারা বললেন জন্য শুধু বসতেছি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এবার আমাদের সামনে আছেন আমাদের সর্বশেষ অতিথি। তিনি আমাদের সবার পরিচিত, যিনি কিছুদিন আগে তার দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে পড়েছিলেন, স্মার্ট কাজের বুয়া। তাকে আহ্বান জানাচ্ছি। গুলিস্তানের মোড়ে বসা বন্ধু কাছে পান, ক্যাসেট বাজাইয়া শুনে মমতাজেরই গান। হাই গো আরে কি আশ্চর্য, যিনি আসছেন তিনি গান গাইছেন, এটা কি রঙ্গমঞ্চ নাকি? আর আপনারা কি নিজেকে সাবিনা ইয়াসমিন মনে করছেন নাকি? আরে ধুরু মিয়া, সব গান গাওয়ানে লাগে আবার সাবিনা ইয়াসমিন হওন লাগবে নাকি? মোর নাম বিলকিস, খাই মুই কিসমিস। আপনি কি খান সেটা আমরা জানতে চাইনি, বরং আপনি কি করেন সেটা বলেন দর্শকদের। আইসা শুনেন, মুই মাইশের বাড়ির কাম করে খাই। একটা কাম 500, দুইটা কাম 1000, আর যদি এক্সট্রা কাম করাবে চান এক্সট্রা ফিস দাউন লাগবে, সাথে মোর কিছু শর্ত রয়েছে। কাজ করতে আবার শর্ত? তো কি কি শর্ত আছে শুনি। ভাই কানেকশন আইসা শর্ত নাম্বার 1, বাড়িতে ওয়াইফাই থাউন লাগবে। আমি বাবু আবার গান না শুনি না কাম করবার পারি না। শর্ত নাম্বার 2, বাড়িতে ওয়াশিং মেশিন থাউন লাগবে। ওই ঠেকনাইয়া আমি কাপড় কাচতে পারবো না। পেডিকিউর মেডিকিউর করি তো হাতের গোলো সইলা যাইব। শর্ত নাম্বার 3, আমি 10টার আগে কামে আইতে পারুম না। আর কামে আওয়ার পরে মোরে 1 কাপ দুধ চা খাইতে দিতে হইব, শরীরে এখানে এনার্জি আহে। শর্ত নাম্বার 4, আমার 7টার পরে কোনো কাম করবে কইতে পারবেন না, ওইটা মোর পার্সোনাল টাইম। ওইটা হয়ে যে আসে রে স্টার জলসায় মোর কি রাশের এখান সিরিয়াল, বোঝে না সে বোঝে না। কাজ করেন বাসা বাড়িতে, কিন্তু ডিমান্ড তো দেখছি প্রেসিডেন্টের মতো। কি বলেন মিয়া, আপনি এখানে আমাকে অপমান করবে ডাকেছেন? বাড়ি তো মই ধুলাই খাই, বাড়ি তো মোরে খাইবে ঠিক মতো দেয় না, এখানে অপমান করতেছেন। আচ্ছা আচ্ছা, উত্তেজিত হবে না, শান্ত হন। আপনার শর্ত তো অনেক শুনলাম, কিন্তু এটা বলেন যে আপনারা মূলত কি দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন? এই যে এত সুন্দর মোর মা নাম রাখেছে বিলকিস, আপনারা তো আমার নাম বিলকিস কইয়া রাখবেন না, কি কবেন? এই বুয়া এদিক আসো। বুয়া কল যাইব না, মোরে ম্যাডাম বলাইতে হইব। ও আচ্ছা, সাথে মোরে অবসর ভাতা দিতে হইব, ঠিক টাইমে বেতন দিতে হইব, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হইব। আর এই দাবি যদি ইউনুস সরকার মাইনা না নেয় এর চরম মূল্য দিতে হইব। সম্মানিত অতিথি, আপনাদের যা দাবি দেখছি তা তো পূরণ করা প্রায় অসম্ভব। এখন মনে করেন যে আপনাদের মানে এই দাবির জ্বালায় অতিষ্ঠ হয়ে ঢাকার সব মানুষ সচেতন হয়ে গেল আর তারা নিজেদের কাজ নিজে করতে শিখলো, তখন আপনাদের কি হবে? এরা সব বাঙালি, এরা শিক্ষা আর একটু টেকা হইলে গতরে চর্বি জমে যায়। এরা নাকি কাম করে খাবি, আমার মরণের আগে এটা আমি দেখে যেতে পারবো না। সম্মানিত সুধী, এটা অবশ্য তিনি ঠিক বলেছেন যে আমরা বাঙালিরা একটু শিক্ষা আর একটু টাকা পেলেই আর নিজের কাজ নিজে করতে চাই না। আপনাদের এই দশক শেষ হবি কখন? আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, বসেন, এখনই শেষ হবে। মোর পার্লারে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, একটু ফেসিয়াল করবে যাবো। আপরিয়া ভালো হইছে। ঠিক আছে, বসুন। দাঁড়ান, তেমন মার্কেটিং করব না। আপনাদের বাড়িতে যদি কামের বেটি লাগে মোর নামটা মনে রাখেন, মোর নাম বিলকিস। কামের বেটি লাগলে মোরে একটা কল দিস। আহা ধন্যবাদ। সম্মানিত সুধী, সর্বশেষ অতিথির বক্তব্যের মাধ্যমে আমাদের এই রম্য টক শো শেষ হলো।
আমাদের সমাজে দিন দিন এমন মানুষের সংখ্যা বেড়েই চলেছে যারা নিজেদের যোগ্যতার বাহিরে গিয়ে বিভিন্ন সেক্টরে ঢুকে পড়ার চেষ্টা করছে ডাক্তার, লেখক ইত্যাদি উপাধি নেওয়ার। আবার অনেকেই অসঙ্গত দাবি নিয়ে মাঠে নেমে পড়ছে, ফলে আমাদের সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। আবার আমাদের মতো কিছু শিক্ষিত মানুষরাই তাদের শেয়ার করছি, তাদের প্রমোট করছি এবং তাদের জনপ্রিয় করে তুলছি। সেই দিক দিয়ে দোষ কিন্তু আমাদেরও রয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সমাজ প্রতিষ্ঠা করতে আমরা চেয়েছিলাম, সেখানে ন্যায় এবং সাম্যতা থাকবে, কোনো ভণ্ডামি থাকবে না, কোনো অযোগ্যর স্থান থাকবে না। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আজকের এই রম্য টকশোর একমাত্র উদ্দেশ্য ছিল আপনাদের আনন্দ দেওয়া, কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী বছরে আমরা আবার নতুন কোনো রম্য আয়োজন নিয়ে আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্লোজ করবেন না?